পৃথিবীতে যতগুলো কঠিন পেশা বা কাজ আছে তার মধ্যে অন্যতম খেলার বিবরণী বা ধারাভাষ্যকার দেওয়া। সেই কঠিন কাজটি করে থাকেন বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। আজ আমরা ঈদ আড্ডায় শুনব তার এই পথে কিভাবে যাত্রা হলো এবং এই পথে সে কিভাবে আসলেন। ভাইয়া, শুরুতেই ঈদের শুভেচ্ছা। এই লাইনে আসলে কিভাবে আসলেন? এটা প্রথম অবস্থায় পেশা হিসাবে আমার ছিল না। আমি যে সময় শুরু করেছি 1988-এ এশিয়া কাপ প্রথম হলো, হঠাৎ করে আমার অফিসে, তখন আমার একটা ইনকাম ট্যাক্সেশন কনসালটেন্সি ছিল, সেই জায়গায় বসে আমি দেখছি যে ইংরেজিতে সম্পূর্ণ ধারাভাষ্য হবে, 4টা দলই খেলবে। যেটা জানলাম যে রূপবাণী, অল ইন্ডিয়া রেডিও, রেডিও পাকিস্তান থেকে কমেন্টেটর পাঠানোর কথা ছিল, তারা আসবে না বিধায় এক্সক্লুসিভলি একটা ইংরেজি কমেন্ট্রি করা হবে। তো আমার তো কিছুটা এক্সপিরিয়েন্স ছিল, ইংরেজি মাধ্যমে পড়েছি, ইংল্যান্ডে পড়াশোনা করেছি, চাকরি করেছি, ইংল্যান্ডে 7 বছর ক্লাব ক্রিকেট খেলেছি। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে আমার একটু চেষ্টা করা উচিত, এবং সেই চেষ্টার দিকে চিন্তা করে আমি, একজন বন্ধু ছিল বিসিবিতে, তাকে ফোন করে বললাম যে এটা 1988 সনের কথা, যে আমার একটা শুনলাম ইংলিশ কমেন্ট্রি হচ্ছে, তুমি কি জানো এই সম্বন্ধে? বলে না, আমার কোনো আইডিয়া নাই, আমি একটু খোঁজ খবর নিতে পারি। তো কিছুক্ষণ পরে ফোন করে বললো যে হ্যাঁ নিচ্ছে, কিন্তু ওরা ফোনে বললো যে মোটামুটি কয়েকজন কমেন্টেটর নেওয়া হয়ে গেছে, তোমার সুযোগ আছে কিনা জানি না। তবু যেহেতু আমরা বলেছে, ওরা বলেছে রেডিও অফিসে যে একটা দেখা করার জন্য। তো আমি ওই বিকেলেই গেলাম রেডিও বাংলাদেশ বেতার, আগেরগাঁও, কোনোদিন এর আগে যাই নাই। ওইখানে যে এক ভদ্রলোক সঙ্গে দেখা করলাম, খুব বিরক্তিভর ভাবে আমার দিকে তাকালো। ও, আপনি আসছেন? আচ্ছা ঠিক আছে, বসেন। বসার তো জায়গা নাই, যেই রুমে ছিল হইচই, কারণ আর 3 দিন পরে খেলা হচ্ছে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি একটু বিরক্ত হয়ে বললাম, ভাই ঠিক আছে, আপনি খুব ব্যস্ত, আমি চলে যাচ্ছি। তখন সে হঠাৎ মনে করলো একজন আসছে, অন্তত ভদ্রতার কারণে হোক আমাকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। তারপরে বললো যে আপনার একটা ভয়েস টেস্ট করতে হবে। ঠিক আছে, ভয়েস টেস্ট করব, কিন্তু আপনার কি কোনো স্ক্রিপ্ট আছে? বলে না না, আপনি মনে মনে চিন্তা করেন একটা ক্রিকেট খেলা, মনে মনে চিন্তা করে একটা কমেন্ট্রি করেন। মানে তার উদ্দেশ্য ছিল মোটামুটি যে আমাকে টেস্টটা নিয়ে আমাকে বিদায় করবে কতক্ষণে, আমি ভাবসাবই বুঝতে পারছিলাম। তো যাই হোক, পরে অনেকক্ষণ অপেক্ষার পরে আমাকে নিয়ে গেল একটা ওই রেডিওর যে রেকর্ডিং রুম বা ব্রডকাস্টিং রুমে। ওইখানে যে আমাকে বললো যে আচ্ছা করেন। তো আমি আই ডোন্ট নো 45 সেকেন্ডস 1 মিনিটের মতো একটা ম্যাচের ইংলিশে কমেন্ট্রি করলাম। তো ওই সময় বাইরে ওই কাচের পার্টিশন থাকে, বাইরে তো ইঞ্জিনিয়াররা বসে। তো উনি হঠাৎ করে ওনার স্বরে একটু পরিবর্তন দেখলাম। বলে, ভাই আপনি একটু বসবেন? আমাকে এতক্ষণ বিরক্ত ভরে স্বরে কথা বলছিল, হঠাৎ করে পরিবর্তন। আমি ভাবলাম যে হয়তো বা কিছু হচ্ছে কিনা। উনি বেরিয়ে গেলেন, 2জন আরও ভদ্রলোককে নিয়ে আসলেন, বললেন আবার একটু বলবেন? তা আমি আবার একটু বলার পরে বললো থ্যাংক ইউ, বের হয়ে আসেন। তো দরজার থেকে, সাউন্ড প্রুফ রুম থেকে বের হয়ে আসছি, সেই সময় উনি বললেন যে ভাই আপনি একদিন কোথায় ছিলেন? তো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। ওর পরে খুব দ্রুততার সঙ্গে ওই রিজিনাল ডিরেক্টর ছিলেন, তার রুমে গেলাম। উনি বললেন যে আপনাকে ওই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনি কমিউনিটি করেন, আমাদের জন্য কিছু ইন্টারভিউ নেন, যে ম্যানেজার্স অ্যান্ড কোচেস এবং ক্যাপ্টেনদের, সব টিমে যারা আসছে। তো সেটা থেকে শুরু, এবং তারপর থেকে রেডিও থেকে আস্তে আস্তে টেলিভিশন কাভারেজ বাড়া শুরু হলো। বাংলাদেশ যেহেতু পরবর্তী 1997 আইসিসি ট্রফি জয়লাভ করে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো, পৃথিবীর দৃষ্টি আকর্ষণটা আসলো বাংলাদেশ ক্রিকেটের দিকে, এবং ইন্টারন্যাশনাল কাভারেজ শুরু হলো টেলিভিশনে। তো এই রেডিও থেকে টেলিভিশনে উত্তরণ, লোকালি, ডোমেস্টিকলি। তারপরে জিম্বাবুয়েতে আমার প্রথম 2001 সনে বাংলাদেশ সফর ছিল জিম্বাবুয়েতে, সেখানে বিদেশে প্রথম সফর। এখনও তো 35 বছরের উপরে হলো, 37 বছর হয়ে চলছে, এখনও টিকে আছে মোটামুটি। ধারাভাষ্যকার জীবনে এই পর্যন্ত সবচাইতে কঠিন মুহূর্ত গেছে কোনটা? কঠিন মুহূর্তের চেয়ে দুঃখের মুহূর্ত বলা যেতে পারে। কঠিন সময় অতটা আমার মনে হয় যে যদি একজন প্রফেশনাল থাকে, নিজের কাজের দিকে প্রপার মনোযোগ দেয়, নিজেকে প্রস্তুত করে, হোমওয়ার্কগুলো করে, তাহলে যে পরিস্থিতি হোক সেটা মোকাবেলা করার সক্ষমতা একজন
কমেন্টেটরে থাকা উচিত। কিন্তু যেটা বলছিলাম, এটা 2003 বিশ্বকাপে সাউথ আফ্রিকায়, তো বাংলাদেশ খেলছিল ক্যানাডার সঙ্গে প্রথম ম্যাচ যেদিন খেলা তার পরের দিন ঈদ, কিন্তু সেটা ছিল কোরবানির ঈদ। এটা তো আমাদের আসল ঈদ, ঈদ উল ফিতর। কোরবানি ঈদের কমেন্টের সময় আমি বলে ফেলেছিলাম এক সময় যে আশা করি আমাদের খেলোয়াড়রা আজকে ক্যানাডাকে হারিয়ে দেশের সবাইকে ঈদের একটা উপহার দিবে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যানাডার মতো দলের কাছে আমরা ওই ম্যাচে হেরে গিয়েছিলাম, এবং তারপরের দিন ঈদের নামাজে কোনো খেলোয়াড়রা যায়নি, কেউ যায়নি, মানে মন খুব খারাপ ছিল। তো সেই ঘটনাটি বারবারই এই ঈদ আসলে আমার মনে হতে থাকে যে খেলোয়াড়রা আমরা বহু সময় ঈদের সময় দেশের বাইরে কাটিয়েছি, কিন্তু ওই পর্বটা যে যদি না হতো তাহলে খুব ভালো হতো। ধারাভাষ্যকর তো আপনি সব দলের বিপক্ষেই দেন। যখন মাতৃভূমির বিপক্ষে ধারাভাষ্যকর দেন, যখন দলটা হেরে যায় বা দলটা জিতে যায়, হারলে কেমন লাগে, জিতলে কেমন লাগে, বা তখন মুখের স্বরটা কেমন থাকে? আসলে হয় কি, একটা অলিখিত নিয়ম আছে যে যারা কমেন্টেটর তাদের নিরপেক্ষ হতে হয়। দেশের জন্য হোক বা যে কোনো দলের জন্য হোক, নিরপেক্ষতা বজায় রাখাটা একটা প্রফেশনাল এটিকেট বলতে হবে, যে এইটা মেনে চলার চেষ্টা করে। কিন্তু যখন নিজের দেশ খেলে তখন ওইগুলো কিন্তু মাথার থেকে মোটামুটি উড়ে যায়। বিশেষ করে জয়ের ক্ষণে যেরকম উত্তেজনা চলে আসে, এটা কিন্তু এই অনুভূতিটা কোনো বানানো না, এটা অটোমেটিক্যালি ভেতর থেকে চলে আসে। বাংলাদেশ যখন একটা দলকে, বিশেষ করে একটা বড় দলকে হারানোর মানে প্রান্তে থাকে, তখনকার কমেন্ট্রি, উচ্ছ্বাস এবং গলার স্বর সব কিছু মিলিয়ে যে কোনো, আমার মনে হয় না যে কোনো কমেন্টেটর, ভাষ্যকার পৃথিবীকে নিজেকে সংযত রাখতে পারে নিজের দেশ যখন খেলে। বিশেষ করে আমি তো পারি না, এবং এটা চলেই আসে। হয়তোবা অনেকে বলে যে এমনও ক্রিটিসিজম হয় যে বেশি চিৎকার করছে বা বেশি উচ্ছ্বাস দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ, এটা মানি যে কিছু কিছু কমেন্টেটর নিজেদের সংযত রাখতে সক্ষম হয়, কিন্তু অনেক নামি দামি কমেন্টেটর আছে যারা উচ্ছ্বাস সত্যি সংবরণ করতে পারে না, এবং সেটাই কিন্তু আসল ঘটনা। যদি খারাপ খেলে তখন অন্যান্য কমেন্টেটররা বেশ কায়দা করে খোঁচা মেরে কথা বলে, এবং সেই খোঁচা মেরে কথা বলার উত্তরটা দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের বহু বছর ছিল না। বাংলাদেশ ক্রিকেট খুব একটা নাজুক অবস্থায় ছিল প্রথম অবস্থা থেকে বছর 10 আগে পর্যন্ত। তারপর থেকে কিন্তু বাংলাদেশ বড় বড় দলকে রেগুলারলি হারানো হচ্ছে। এখন আমাদের সুযোগ হয়, যদি খোঁচা আসে প্রথম দিকে, খোঁচাটা একেবারে ওইভাবেই ফেরত দেওয়ার। হ্যাঁ, ভদ্রভাবে আমরা ব্যান্টার যেটা বলি, কোনো মানে আগ্রাসী ভূমিকা না নিয়ে কথার প্যাচে বা কথার মাধ্যমে বা খেলার কিছু উদ্ধৃতি দিয়ে আমরা সেই খেলোয়াড়রা সেটাতে আমাদের ডেফিনেটলি সাহায্য করেছে। আমার মনে হয় যে খেলোয়াড়রা যতই উন্নতি করছে, আমাদের কাজটা আরেকটু সহজ হয়ে যাচ্ছে। আগে সবসময় ডিফেন্ড করতে হতো ডিপ্লোম্যাটিক ওয়েতে, অনেক কথাবার্তা বলে। এখন আমরা আরও অন্য দলকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারি, আমাদের স্ট্রেংথ নিয়ে কথা বলতে পারি। কিন্তু এই স্ট্রেংথের কনসিস্টেন্সিটা দুর্ভাগ্যবশত বাংলাদেশ ক্রিকেটের এখনও অভাব আছে। যখন দেশের বাইরে ট্যুর থাকে, ঈদের সময় বিশেষ করে, তখন ফ্যামিলি থাকে দেশে, আপনি থাকেন দেশের বাইরে, তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? মানে তখন সবাইকে কাছে পান না, কিন্তু আপনি আপনার কাজটা করে যাচ্ছেন, কাজে মন বসে কিনা, ফ্যামিলির কথা মনে পড়ে কিনা, সন্তানদের মিস করেন কিনা? অবশ্যই, এটা তো অনস্বীকার্য যে ঈদের সময় তো বিশেষ 2টা দিন আমাদের সবাই সবচেয়ে প্রথম কথা হচ্ছে ফ্যামিলির সঙ্গে উদযাপন করাটা। সারা জীবন করেছে, সারা জীবন না, আমি কিন্তু বহুবার, যেহেতু আমি প্রায় 10 বছর ইংল্যান্ডে ছিলাম, আমি প্রায় 8-9 বছর ফ্যামিলির সঙ্গে ঈদ করার সুবিধাটা পাইনি বা আনন্দটা পাই নাই, যেহেতু বিদেশে ছিলাম। তো ওই অভ্যাসটা হয়তো বা আমার আছে, কিন্তু তারপরে বিয়ের পরে স্ত্রীকে মিস করা, ছেলেদের মিস করা, এটাও হয়ে দাঁড়ায়। কিন্তু যখন কমেন্ট্রি, প্রফেশনালি যখন যে কেউই কাজ করে, কমেন্টেটর হোক, পাইলট হোক, ডক্টর হোক, যারা বাধ্য ইভেন ঈদের সময় কাজ করতো, কত লোক যখন আমরা ঈদের ছুটিতে যাচ্ছে, এই 8-9 দিনের ছুটিতে সবাই দেশের বাড়িতে যাচ্ছে, কিন্তু পিপল লাইক ইউ, জার্নালিস্ট, যারা বাধ্য হচ্ছে কাজ করার জন্য। তো সেই জায়গায় দেশের বাইরে থাকলে তো পরিবার পরিজনের সঙ্গে
ইটা করা যায় না, কিন্তু আজকাল তো খুব ভিডিও কল চলে, এইগুলি দিয়ে মানে মানিয়ে যেতে হয়। স্বাভাবিকভাবে এটা কেউই আশা করে না, কিন্তু করতে হলে প্রফেশনাল কারণে করতে হলে সেটা প্রফেশনাল দিকে তাকিয়ে তাকে গুরুত্ব দিয়ে এবং ঈদের আনন্দটা হয়তো পরের দিন আশাবাদ 3-4 দিন পরে দেশে ফিরে সেটা একটু রিকভার করা হয়, বাট আসল কাজটা তো হয় না। ঈদের দিনে যে আনন্দ সেটা তো হচ্ছে না। এই পথে যখন পথ চলা শুরু হলো, এরপর থেকে অনেক তারকার সাথে আপনার দেখা সাক্ষাৎ, ইন্টারভিউ নেওয়া, এই লাইফটা কেমন লাগে? এক্সেপশনাল। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার যারা আইডল, ক্রিকেটিং আইডল যারা ছিল তাদের পাশে বসে কমেন্ট্রি করবো। রিচি বেনো চলে গেছেন আমাদের ছেড়ে, টনি গ্রেগ এখন আমাদের মাঝে নাই, অনেক সানি গাভাস্করের, রবির সঙ্গে সঞ্জয় মাঞ্জরের ইন্ডিয়ান কমেন্টার্স, আমির সোহেল, রমিজ রাজা, এদের সঙ্গে বহুবার দেশে বিদেশে কমেন্ট্রি করার সৌভাগ্য হয়েছে। এবং অন্যান্য ইয়ন স্মিথি, সাইমন ডুল নিউজিল্যান্ডের, সাউথ আফ্রিকার শন পলক, আমার খুবই সৌভাগ্য যে আপনারা যেখানে বসে আছেন এখানে দাওয়াত খেয়ে গেছেন কতদিন আগে। তো এটা একটা বিরাট অর্জন। এটা আসলে কেউ, আমার যে পরিস্থিতি ছিল যখন কমেন্ট্রি শুরু করিনি তখন অকল্পনীয় এটা, যে এদের সঙ্গে মাইক শেয়ার করব, এদের সঙ্গে হাসি তামাশা করবো, এদের সঙ্গে বন্ধু। এখন কিন্তু সবাই বন্ধু হয়ে গেছে। ড্যানি মরিসন পাগল কমেন্টেটর বলি, সে আমার খুব কাছের বন্ধু একজন, সার্বক্ষণিকভাবে তার সঙ্গে আমার যোগাযোগ আছে। এবং সেই সব মিলিয়ে এটা একটা এক্সেপশনাল। আর হয় কি, যখন প্রফেশনাল ক্রিকেট থেকে এরা উত্তীর্ণ হয়ে কমেন্টেটর হয়ে যায় তখন ক্রিকেট খেলার সময় যেরকম রাইভালরি থাকে নিজেদের মধ্যে সেটা কিন্তু চলে যায়। দে বিকাম কো-কমেন্টেটর্স, ফ্রেন্ডস, অনেকে বন্ধুত্ব হয়ে যাচ্ছে। সেই জায়গার পরিস্থিতি, সেই জায়গার মানসিক যে আদান প্রদান সেটা সম্পূর্ণ ভিন্ন খেলার সময় যে পরিস্থিতিটা থাকে। হ্যাঁ, আজকাল এত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট হচ্ছে, ওই যে আন্তর্জাতীয় যে ক্রিকেটের যে হাইপটা ওটা অনেকটা কমে এসেছে, কারণ এরা নিজেদের সঙ্গে নিজেরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি পৃথিবী জুড়ে খেলছে, নিজেদের সঙ্গে পরিচিত হচ্ছে, নিজেরা আগে থেকেই বন্ধু হচ্ছে। তো সেই জায়গায় পরিস্থিতি অন্যরকম, কিন্তু দেশের জন্য যেই খেলোয়াড়ই খেলুক একটা বাড়তি উদ্দীপনা উৎসাহ থাকেই। খেলার মাঠে খেলছে সাকিব আল হাসান, নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আপনি তখন তার খেলার বিবরণী দিচ্ছেন, সেই মুহূর্তটা কেমন লাগে দেশের বাইরে সেটা? সাকিব আল হাসান কেন, যে কোনো তামিম ইকবাল, অন্যান্য মুশফিকুর রহিম, আমাদের পঞ্চপাণ্ডব যখন মাশরাফি মুর্তজা দলকে অধিনায়কত্ব করত, মাহমুদুল্লাহ রিয়াদ, এদের খেলা এবং নতুন প্রজন্মের কথা বললে তো অনেকের কথাই বলা লাগে। তো এই পাঁচজনের কথা বললাম কারণ এই পাঁচজনই আমাদের ক্রিকেটকে উঠিয়ে এনে একটা অবস্থানে নিয়ে আসতে সাহায্য করেছে অনেক কনসিস্টেন্ট বেসিস। তো তাদের সম্বন্ধে, তারা যখন ভালো করে, তারা যখন একটা ভালো শট খেলে বা ভালো বল করে একটা উইকেট নেয়, বা মুশফিকুর রহিম অসাধারণ একটা স্টাম্পিং করে, তখন তো উৎসাহটা স্বাভাবিকভাবে লেভেলটা, ভয়েসের লেভেলটা অনেকখানি বেড়ে যায়। সেটা ওই যেটা বললাম এটা অটোমেটিকলি আসে। এবং এই ভয়েসের যে মডুলেশনের ব্যাপারটা আছে এই কমেন্ট্রিতে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট ম্যাচ ক্রিকেট এক ধরনের কমেন্ট্রি করতে, খেলার স্পিডের সঙ্গে কমেন্ট্রি স্পিডের কিছুটা, হঠাৎ করে উত্তেজনা আসলে সেটাও আসে। 50-50 ক্রিকেটে একটা মাঝামাঝি পর্যায়ে, 20-20 ক্রিকেট ধুমধারাক্কা কমেন্ট্রি। সত্যি কথা বলতে ওই লেভেলে কমেন্ট্রিটা চালিয়ে যেতে হয়। তো সব কিছু মিলিয়ে বললাম তো, দেশের খেলোয়াড়রা যখন খেলে, বা দেশ যদি বিদেশে খেলে, দেশ যদি দেশের খেলোয়াড়রা যে বিদেশে ভালো করে, তাহলে নিজের দেশের সময় হয়তো যে ব্যাপার ভেতর থেকে যেটা আসে সেটা চেয়ে অনেক গুণে বেশি হয় দেশের বাইরে হলে।